হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আলমা ম্যাটার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজ আমরা স্পেশাল 25টা জিকে প্রশ্ন প্র্যাকটিস করব, যে প্রশ্নগুলো সমস্ত গভর্নমেন্ট কম্পিটিটিভ এক্সামের জন্য উপযুক্ত। ডাব্লিউবিপি, ইন্ডিয়ান রেলওয়ে, ইন্ডিয়ান আর্মি, ডাব্লিউবিপিএসসি, এসএসসি সমস্ত পরীক্ষার জন্য উপযুক্ত 100% সাজেস্টিভ প্রশ্নগুলো এখানে সেট আপ করা হয়েছে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, অবশ্যই উপকৃত হবে। মাঝে একটা প্রশ্ন থাকবে তোমাদের হোমওয়ার্ক, যেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে হবে। চলো শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্ন হলো, আরব সেনাপতির নাম কি যিনি সিন্ধু প্রদেশ জয় করেছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে মোহাম্মদ বিন কাসিম। মোহাম্মদ বিন কাসিম কবে সিন্ধু প্রদেশ জয় করেন? 711-712 খ্রিস্টাব্দে। 711-712 খ্রিস্টাব্দে মোহাম্মদ বিন কাসিম সিন্ধু প্রদেশ জয় করেন। তিনিই প্রথম আরব সেনাপতি, আরব ব্যক্তি যিনি ভারতবর্ষ জয় করেছিলেন, ভারতবর্ষের সিন্ধু প্রদেশ জয় করেছিলেন। পরের প্রশ্ন দেখব, শান্তিনিকেতন কে স্থাপন করেন? সঠিক উত্তর হয়ে যাবে রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর অ্যাকচুয়ালি সমাপ্ত করেছিলেন শান্তিনিকেতনের কাজ, কিন্তু শুরু করেছিলেন রবীন্দ্রনাথের পিতা দেবেন্দ্রনাথ ঠাকুর। শান্তিনিকেতনের কাজ শুরু করেন, শেষ করেন রবীন্দ্রনাথ ঠাকুর। এই শান্তিনিকেতনেই অবস্থিত বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত? শান্তিনিকেতন। শান্তিনিকেতন কোথায়? বোলপুরে। বোলপুর মানে হলো বীরভূম ডিস্ট্রিক্ট। বীরভূম জেলাতে শান্তিনিকেতন অবস্থিত। চলো পরের প্রশ্ন, স্বামী দয়ানন্দ সরস্বতী এর আসল নাম কি? সঠিক উত্তর হয়ে যাবে মূল শঙ্কর। মূল শঙ্কর, ইংরেজিতে লেখা হয় মূলা শঙ্কর। তো এই স্বামী দয়ানন্দ সরস্বতী এর আসল নাম হলো মূল শঙ্কর। এবার স্বামী দয়ানন্দ সরস্বতী 1875 সালে প্রতিষ্ঠা করেন আর্য সভা প্রতিষ্ঠা করেন 1875 সালে স্বামী দয়ানন্দ সরস্বতী। পরের প্রশ্ন দেখব, চৌরিচৌরার ঘটনা কবে হয় বা কবে ঘটে? সঠিক উত্তর হয়ে যাবে 1922 সালে। 1922 সালের ডেটটাও মনে রাখতে হবে, 4th ফেব্রুয়ারি। 1922 সালে চৌরিচৌরার ঘটনা ঘটে। দেখো, এই ঘটনা, চৌরিচৌরার ঘটনা ঘটে যাওয়ার পরই গান্ধীজি অসহযোগ আন্দোলন বন্ধ করে দিয়েছিলেন, সমাপ্তি রাখেন। পরের প্রশ্ন দেখব আমরা, মিত্রমেলা কে স্থাপন করেন? মিত্রমেলা স্থাপন করেন বীর সাভারকর। বীর সাভারকর মিত্রমেলা স্থাপন করেন। সালটা জানতে হবে, 1899 সালে, 1899। এই সালে মিত্রমেলা স্থাপন করেন বীর সাভারকর বা বিনায়ক দামোদর সাভারকর। এবার এই মিত্রমেলার নাম পরে চেঞ্জ করে দেওয়া হয়েছিল। কি নাম রাখা হয়েছিল? অভিনব ভারত। অভিনব ভারত এই নামটা কবে দেওয়া হলো? 1904 সালে। 1904 সালে মিত্রমেলার নাম চেঞ্জ করে দিয়ে রাখা হয় অভিনব ভারত। আর তাহলে মিত্রমেলা কত সালে? 1899 সালে। মধুবনী শিল্পকলা কোন রাজ্যের? সঠিক উত্তর হয়ে যাবে বিহার। বিহারের একটা স্পেশাল আর্ট হলো এই মধুবনী শিল্পকলা। রৌফ কোন রাজ্যের আঞ্চলিক নৃত্য? রৌফ হলো জম্মু ও কাশ্মীরের আঞ্চলিক নৃত্য। রৌফ হলো জম্মু কাশ্মীরের আঞ্চলিক নৃত্য। পণ্ডিত ভীমসেন যোশী কোন ক্ষেত্রের সাথে যুক্ত? পণ্ডিত ভীমসেন যোশী হিন্দুস্তানি সঙ্গীত শিল্পী বা হিন্দুস্তানি ভোকালিস্ট। হিন্দুস্তানি যে গান রয়েছে তার ভোকালিস্ট ছিলেন পণ্ডিত ভীমসেন যোশী। এইটা কিন্তু 5 স্টার কোশ্চেন, স্ট্যাটিক জিকে থেকে এটা 5 স্টার কোশ্চেন। বিভিন্ন পরীক্ষায় বারবার কিন্তু এই প্রশ্নটা রিপিট হয়েছে। কামাখ্যা মন্দির কোন রাজ্যে অবস্থিত? কামাখ্যা মন্দির আসামে অবস্থিত, আসামের গুয়াহাটিতে। আসামের গুয়াহাটিতে এই কামাখ্যা মন্দির অবস্থিত। এবার তোমাদের আজকের হোমওয়ার্ক এই প্রশ্ন থেকেই থাকবে যে আসামের ক্যাপিটাল বা রাজধানীর নাম কি? আসামের ক্যাপিটাল বা রাজধানীর নাম কি? এটা তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আজকের এইটাই তোমাদের হোমওয়ার্ক। চলো পরের প্রশ্ন দেখব, ভারতনাট্যম কোন রাজ্যের নৃত্য? ভারতনাট্যম হলো তামিলনাড়ুর নৃত্য। দেখো, ভারতনাট্যম তামিলনাড়ু, আর একটা আছে মোহিনীআট্টম। এই দুটোর মধ্যেই গোলমাল হয়ে যায় সাধারণত। ভারতনাট্যম তামিলনাড়ু আর মোহিনীআট্টম হলো কেরালা। একদম পরপর মনে রাখবে, ভারতনাট্যম তামিলনাড়ু আর মোহিনীআট্টম হলো কেরালা।
নিম্নের কোনটি মৌলিক অধিকার নয়? সঠিক উত্তর হয়ে যাবে সম্পত্তির অধিকার, সমতার অধিকার, স্বাধীনতার অধিকার, সাংবিধানিক প্রতিকার বা কনস্টিটিউশনাল রেমেডিজ, এই তিনটেই কিন্তু মৌলিক অধিকার। সম্পত্তির অধিকার মৌলিক অধিকার নয়, যদিও এটা একসময় মৌলিক অধিকার ছিল। এর স্থান কত ছিল আগে? আগে ছিল 31 নাম্বার আর্টিকেল বা ধারাতে এই স্থান ছিল। বর্তমানে এর স্থান কত? 300A বা 300 ক এতে এই ধারাতে বর্তমানে তার স্থান রয়েছে। এবার কত নম্বর সংবিধান সংশোধনে চেঞ্জ করা হয়েছিল? 44th, 1978 সালে। 1978 সালে 44তম সংবিধান সংশোধনে সম্পত্তির অধিকারকে মৌলিক অধিকার থেকে সরিয়ে সাধারণ অধিকারের মধ্যে রাখা হয়েছে, লিগ্যাল রাইটের মধ্যে রাখা হয়েছে। এবার দেখো, এটার আর্টিকেল আগে ছিল 31 নম্বর আর্টিকেলে এর স্থান ছিল সম্পত্তির অধিকারের, বর্তমানে এর স্থান হলো 300 চলো পরের প্রশ্ন দেখব। ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় ধর্মনিরপেক্ষ শব্দটি কততম সংবিধান সংশোধনীতে যুক্ত হয়েছে? ভারতের যে প্রস্তাবনা বা প্রিয়াম্বাল ভারতের সংবিধানের, সেই প্রস্তাবনাতে ধর্মনিরপেক্ষ শব্দটা পরে যোগ করা হয়েছে। এই ধর্মনিরপেক্ষ শব্দটা কততম সংবিধান সংশোধনীতে যুক্ত করা হয়েছে? সঠিক উত্তর হয়ে যাবে 42, 42তম সংবিধান সংশোধনে এটা যুক্ত করা হয়েছে। এবার 42তম সংশোধন এটা কবে হয়েছিল? 1976 সালে হয়েছিল। 1976 সালে 42তম সংবিধান সংশোধনে এই প্রস্তাবনাতে ধর্মনিরপেক্ষ শব্দটা যুক্ত করা হয়েছিল। এবার দেখো, এই 42তম সংবিধান সংশোধনকে বলা হয় মিনি কনস্টিটিউশন। তখন প্রধানমন্ত্রী কে ছিলেন? ইন্দিরা গান্ধী। ঠিক আছে, তাহলে পরে মিনি কনস্টিটিউশন বলা হচ্ছে 42তম সংবিধান সংশোধন, যে সংশোধনে ধর্মনিরপেক্ষ এই শব্দটা প্রস্তাবনা বা প্রিয়াম্বালে যুক্ত করা হয়েছিল। এই মিনি কনস্টিটিউশন কার সময়কালে হয়েছিল? ইন্দিরা গান্ধীর সময়কালে হয়েছিল। সালটা কত? 1976 সাল। পরের প্রশ্ন দেখব আমরা। বর্তমানে ভারতীয় সংবিধানে মৌলিক কর্তব্য সংখ্যা কয়টি? মৌলিক কর্তব্য কতগুলো রয়েছে? বর্তমানে 11টা মৌলিক কর্তব্য রয়েছে। এই মৌলিক কর্তব্য কত নম্বর ধারাতে বর্তমান? 51A, 51 ক বা 51A ধারাতে বর্তমান রয়েছে এই মৌলিক কর্তব্য ফান্ডামেন্টাল ডিউটিজ। এবার দেখো, এই মৌলিক কর্তব্য যে 51A রয়েছে, এটা কত নম্বর পার্ট হলো 4A, এই পার্টে রয়েছে, আর ধারা হলো 51A, আর মৌলিক কর্তব্য কতগুলো রয়েছে? 11টা রয়েছে। চলো পরের প্রশ্ন দেখব আমরা। প্রধানমন্ত্রীকে কে নিয়োগ করেন? প্রধানমন্ত্রীকে নিয়োগ করেন রাষ্ট্রপতি। ভারতবর্ষের রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীকে নিয়োগ করেন। প্রথম কবে জাতীয় জরুরি অবস্থা ঘোষিত হয়? সঠিক উত্তর হয়ে যাবে 1962 সালে। 1962 সালে পণ্ডিত জওহরলাল নেহেরু তখন প্রধানমন্ত্রী ছিলেন, আর রাষ্ট্রপতি কে ছিলেন? সর্বপল্লী রাধাকৃষ্ণন। এই দুটোও কিন্তু জানতে হবে। প্রধানমন্ত্রী ছিলেন পণ্ডিত জওহরলাল নেহেরু, আর রাষ্ট্রপতি ছিলেন সর্বপল্লী রাধাকৃষ্ণন, এবং সালটা ছিল 1962 সাল। তখন ভারতবর্ষে প্রথম ইন্দো চায়না ওয়ার বা ভারত এবং চীনের মধ্যে যে যুদ্ধ সংঘটিত হয় 1962 সালে, সেই সময়কালে প্রথম ভারতবর্ষে জাতীয় জরুরি অবস্থা বা ন্যাশনাল এমার্জেন্সি ঘোষণা করা হয়। পরের প্রশ্ন দেখব। লুসিফার কোন গ্রহের আরেক নাম? লুসিফার হলো সেই গ্রহটার আরেক নাম, যে গ্রহটা সকালবেলায় চকচক করে। সকালবেলায় কোন গ্রহ চকচক করে? শুক্র গ্রহটা সবসময় সকালবেলা সন্ধ্যাবেলাতে চকচক করতে থাকে। সকালবেলাতে যে গ্রহকে দেখা যায় চকচকে অবস্থায়, তার নামই হলো লুসিফার। এটা একটা গ্রিক টার্ম লুসিফার। একটা সাউথ ইন্ডিয়ান মুভিও রয়েছে লুসিফার, এবং বিখ্যাত একটা ওয়েব সিরিজও রয়েছে লুসিফার নামে। তো এই লুসিফার হলো শুক্রের আরেক নাম। চলো পরের প্রশ্ন দেখব। কর্কটক্রান্তি রেখা নিম্নোক্ত কোন দেশের উপর দিয়ে যায়নি? দেখো, কোন কোন দেশের উপর দিয়ে গেছে সেটা আমাদের জানতে হবে। আমাদের ভারতবর্ষের ভারতবর্ষের 8টি রাজ্যের উপর দিয়ে
বয়ে গেছে চলে গেছে এই কর্কটক্রান্তি রেখা বা ট্রপিক অফ ক্যান্সার। ট্রপিক অফ ক্যান্সার কোন কোন দেশের উপর দিয়ে গেছে? এবার পৃথিবীতে অতগুলো দেশের উপর দিয়ে গেছে সেটা মনে রাখা সম্ভব নয়, কিন্তু ভারতের যে পড়োশী দেশগুলো রয়েছে তাদের মধ্যে কার কার উপর দিয়ে গেছে সেটা আমাদের জানতে হবে। দেখো, গুজরাট, তারপর মধ্যপ্রদেশ, তারপর গুজরাট, রাজস্থান, তারপর মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, তারপর ওইদিকে ত্রিপুরা আর মিজোরাম, এই রাজ্যগুলোর উপর দিয়ে চলে গেছে, পাস হয়েছে। তো দেখো, যখন ভারতের মিড বরাবর প্রায় চলে গেছে, তাহলে মিড বরাবর গেলে ভারতবর্ষের দেখো পশ্চিমবঙ্গ এবং ওই সাইডে গিয়ে ত্রিপুরার সাথে মিট করছে, মানে বাংলাদেশের উপর দিয়ে যাচ্ছে। চীন তারপরে রয়েছে এবং মায়ানমারে কাট করছে। তোমার যে ত্রিপুরা এবং মিজোরাম পাস করলে পরেই তারপর গিয়ে মায়ানমারকে কাট করছে, তাহলে বাংলাদেশ মায়ানমার পেয়ে গেলাম। এবং মায়ানমারের পরেই রয়েছে চীন, তাহলে পরে বাংলাদেশ, মায়ানমার, চীন তিনটেকেই কাট করছে। কাকে কাট করবে না? নেপাল, কারণ নেপাল দেখো আমাদের পশ্চিমবঙ্গের উপরে রয়েছে, প্রায় উপরে রয়েছে। ঝাড়খণ্ডের উপর দিয়ে যাচ্ছে, পশ্চিমবঙ্গের মাঝ বরাবর দিয়ে যাচ্ছে, তার মানে নেপালকে ক্রস করছে না। চলো পরের প্রশ্ন দেখব। দক্ষিণ ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয়? ম্যানচেস্টার অফ সাউথ ইন্ডিয়া বা দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয় কোয়েম্বাটুরকে। কোয়েম্বাটুর অবশ্যই মনে রাখবে, খুব ভালো প্রশ্ন এটা। দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয় কোয়েম্বাটুরকে। কোয়েম্বাটুর কোন রাজ্যে অবস্থিত? তামিলনাড়ুতে। জাপানের মুদ্রার নাম কি? জাপানের মুদ্রার নাম হলো ইয়েন। মনে রাখবে, দেখো প্রথম অপশন যেটা রয়েছে ইউয়ান, আর এটা হলো ইয়েন, YEN। ঠিক, এই ইয়েন হলো জাপানের মুদ্রা, আর ইউয়ান যেটা, এটার আর একটা নাম রয়েছে রেমিনবি। ঠিক, এই ইউয়ান বা রেমিনবি হলো চীনের মুদ্রা হলো এই ইউয়ান বা রেমিনবি, আর ইয়েন হলো জাপানের মুদ্রা। চলো পরের প্রশ্ন দেখব। তেজস্ক্রিয়তার এসআই একক কী? তেজস্ক্রিয়তার এসআই একক হলো বেকেরেল। হেনরি বেকেরেল তেজস্ক্রিয়তা আবিষ্কার করেন, তার নাম অনুসারেই তেজস্ক্রিয়তার একক হলো বেকেরেল। পরের প্রশ্ন দেখব। বস্তুর কম্পন মাপার জন্য কোন যন্ত্র ব্যবহার করা হয়? বস্তুর কম্পন মাপার জন্য ব্যবহার করা হয় সনোমিটার যন্ত্রের সাহায্যে বস্তুর কম্পন বা ভাইব্রেশন মাপা হয়। কোন ফর্মুলা ব্যবহার করে তৈরি করা হয় হাইড্রোজেন বোমা? দেখো, দু ধরনের বোমা রয়েছে, একটা পারমাণবিক বোমা আর একটা হাইড্রোজেন বোমা। পারমাণবিক বোমা যেটা, সেটা নিউক্লিয়ার ফিশন, আর হাইড্রোজেন বোমা সেটা হলো নিউক্লিয়ার ফিউশন। ফিশন আর ফিউশন মানে কি? এবার দেখো, ফিশন মানে হলো ভেঙে যাওয়া, আর ফিউশন মানে হলো জুড়ে যাওয়া। নিউক্লিয়ার ফিশন মানে হলো নিউক্লিয়াস যেখানে ভেঙে দুটো কিংবা তিনটে অপত্য নিউক্লিয়াস তৈরি করছে, মেনলি দুটো অপত্য নিউক্লিয়াস তৈরি করে। আর ফিউশন মানে হলো যখন দুটো নিউক্লিয়াস পরপর জুড়ে একটা নতুন নিউক্লিয়াস তৈরি করছে, সেটা হলো নিউক্লিয়ার ফিউশন। এবার এই নিউক্লিয়ার ফিশন এটা আমাদের পারমাণবিক চুল্লিতে ব্যবহার করা হয়। পারমাণবিক চুল্লিতে ব্যবহার করা হয়। আর এই নিউক্লিয়ার ফিউশন এটা সূর্যে যে তাপ উৎপন্ন হয় যে পদ্ধতিতে, সেইটা হলো নিউক্লিয়ার ফিউশন। তাহলে নিউক্লিয়ার ফিউশনে হাইড্রোজেন বোমা, নিউক্লিয়ার ফিশনে হলো আমাদের পারমাণবিক বোমা। চলো পরের প্রশ্ন দেখব। ব্যাটারিতে ড্যাশ শক্তি ইলেকট্রিক শক্তিতে রূপান্তরিত হয়? সঠিক উত্তর হয়ে যাবে রাসায়নিক শক্তি। ব্যাটারির মধ্যে রাসায়নিক পদার্থ ব্যবহার করা হয় এবং তারা রিঅ্যাকশন করে তৈরি করে ইলেকট্রিক শক্তি। চিলি সলপিটার কোনটির সাধারণ নাম? চিলি সলপিটারের রাসায়নিক নাম কি, বা চিলি সলপিটার কোনটার সাধারণ নাম? সঠিক উত্তর হয়ে যাবে সোডিয়াম নাইট্রেট। সোডিয়াম নাইট্রেটের সংকেত কি? NaNO3। চিলি সলপিটার দিয়ে তোমার সংকেতগুলো দিয়ে দিতে পারে, তাই সেটাও জেনে রাখো। NaNO3 বা সোডিয়াম নাইট্রেট হলো চিলি সলপিটারের রাসায়নিক নাম। লাস্ট প্রশ্ন আজকের। কাকে লোহিত রক্তকণিকার কবরস্থান বলা হয়? সঠিক উত্তর হয়ে যাবে প্লীহা বা স্প্লিনকে বলা হয় লোহিত রক্তকণিকার কবরস্থান। থ্যাংক ইউ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। আশা করছি অনেক কিছু জানতে পেরেছো। কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। থ্যাংক ইউ।